আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বোটাজু। তো আমরা অধ্যায় 3 পড়াশোনা করতেছিলাম, আমরা পড়তেছিলাম কোষ বিভাজন। তো আজকের ক্লাসে মোটামুটি আমরা শেষ করে দিব, তাহলে 2 ক্লাসে মোটামুটি এই অধ্যায়টি শেষ হবে। অধ্যায়টি আসলেই ছোট। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি মিওসিস। আমরা গত ক্লাসে মাইটোসিস পড়ছিলাম আর অ্যামাইটোসিস পড়ছিলাম। আজকে আমরা মিওসিস পড়বো। মিওসিস কোষ বিভাজন পড়ব। মিওসিস কোষ বিভাজন পড়ব। মিওসিস কোষ বিভাজন পড়ব আজকে। আচ্ছা, তো মিওসিস নিয়ে আপনাদের বইয়ে অনেক কিছুই কথা লেখা আছে, অনেক ব্যাখ্যা করা আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সবগুলা যে ধাপ, সবগুলা প্রসেসের যে মোটমাট যে যতগুলা ধাপ আছে সব ঠিকঠাক মতো আলোচনা করা নেই। আর পুরা ব্যাখ্যাটা আপনাদের লাগবেও না। তো আমি আশা করব যে কম্প্যাক্টভাবে পুরা ব্যাখ্যাটা মানে আপনাদেরকে একদম সামারি করে বলার, সহজ করে উপস্থাপন করার, যেভাবে আপনাদের বুঝতেও সুবিধা হয়। আমার কাজ হচ্ছে সহজ করে দেওয়া, আমি আপনাদের সহজ করে দিব। অ্যান্ড দেন তারপর আপনারা যেটা করবেন, বইটা থেকে পুরা রিডিংটা পড়বেন, দেখবেন একদম সবগুলো ইজি হয়ে গেছে। বইয়ের কথাগুলো অত্যন্ত ইজি, যে কেউ পড়লে বুঝতে পারবে। বাট যেটা মেইন কথাগুলা, সার কথাগুলা, সেগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, চলুন শুরু করা যাক। তো মিওসিস কোষ বিভাজনের মধ্যে কি হয়? মিওসিস কোষ বিভাজনের মধ্যে কি হয়, এটার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস যেটা থাকে, নিউক্লিয়াসটা নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, আর যে ক্রোমোজোমটা থাকে সেটা একবার বিভাজিত হয়। ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়। মিওসিসের একটা অন্য নাম বলছিলাম, আশা করি আপনাদের মনে আছে। মিওসিসের একটা অন্য নাম বলছিলাম। মিওসিসের অপর নাম হচ্ছে কি? মিওসিসের অপর নাম হচ্ছে কি? অপর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, এটা হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? এই প্রশ্নটা আসে খ নাম্বারে, যে এটাকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়। আচ্ছা, মিওসিসকে যদি আমরা টোটাল ধাপটা দেখি, মিওসিসের কিন্তু দুইটা ধাপে সম্পন্ন হয়। যদি একদম রুট লেভেলে আমরা যদি পড়াশোনা করি, তাহলে দেখবো যে দুই ধাপে সম্পন্ন হচ্ছে। দুইটা ধাপে সম্পন্ন হচ্ছে। দুইটা ধাপ কি? একটা হচ্ছে মিওসিস এক, মিওসিস এক, আরেকটা হচ্ছে মিওসিস টু, মিওসিস দুই। ওকে, তো মূলত আমরা কোনটাকে হ্রাসমূলক বিভাজন বলি? এই মিওসিস একটাকে আমরা মূলত হ্রাসমূলক বিভাজন বলি। মিওসিস একটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। আর মিওসিস দুইটা কি? মিওসিস দুইটা আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন, যা এটাও তা। এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, মানে এটা মাইটোসিস কোষ বিভাজনই, এটা মূলত মাইটোসিস কোষ বিভাজনই। আর মিওসিস ওয়ানটাকে মূলত আমরা কি বলি? এটাকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন বলি। এটাকে হ্রাসমূলক বিভাজন বলি। এটা হচ্ছে মূলত মিওসিসের দুইটা ধাপ। তাহলে মিওসিসটা কীরকম হয়? ধরেন যে একটা জাইগোট থাকে, ধরেন 2n, হ্যাঁ। তো 2nটা বিভাজিত হয়। 2nটা বিভাজিত হয়ে কি উৎপন্ন হয়? দুইটা n উৎপন্ন হয়। দুইটা n উৎপন্ন হয়। এটা কি? এটা হচ্ছে মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান, হ্যাঁ। এটাই হচ্ছে মূলত কি? হ্রাসমূলক বিভাজন। মূলত মিওসিস ওয়ানটাই হচ্ছে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। এর পরবর্তীতে এগুলো আবার বিভাজিত হয়। এই ক্ষেত্রে আবার n অর্ধেক হয় না, এই ক্ষেত্রে nই থাকে। 2nটা কি? 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। আর n মানে কি? n মানে হচ্ছে হ্যাপ্লয়েড। এই ক্ষেত্রে যে বিভাজনটা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে কি? মাইটোসিস। মাইটোসিস। এটা হচ্ছে, দেখতেই পারতেছি যেহেতু সেম আছে। মাইটোসিস আমরা কি পড়ছিলাম? 2n থেকে কি হয়েছিল? 2n, 2n হয়েছিল। এটা কি ছিল? এটা মাইটোসিস ছিল না? হ্যাঁ, এটা মাইটোসিস ছিল। এটা যদি মাইটোসিস থাকে, এখানেও তো সেম n ছিল, n থেকে n আসছে, তাহলে এটা কি বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস যে দ্বিতীয় ধাপে সম্পন্ন হইতেছে, এটাই হচ্ছে কি? মিওসিস টু। মিওসিস টুতে কী ঘটে? মাইটোসিস ঘটে। এটাই ইজি। তো যদি আমরা প্রথম ধাপ দিয়ে খেয়াল করি, যে মিওসিসটার মধ্যে আমরা যদি খেয়াল করি, প্রথমে যদি দেখি এখানে কি আছে, যে যে ক্রোমোজোম আছে, ধরেন 4টা আছে, ধরেন, হ্যাঁ, এই 4টা যদি থাকে, প্রথম বিভাজন বা মিওসিস ওয়ানে, প্রথম বিভাজন বা মিওসিস ওয়ানে এটা কী হবে? প্রথম বিভাজন বা মিওসিস ওয়ানে কী হবে? এটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে দুইটা আলাদা হয়ে গেছে। দুইটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। অর্ধেক অর্ধেকভাবে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পর মানে এটা কি হলো? এটা হচ্ছে মাতৃকোষ। এটা কি? মাতৃকোষ। মাতৃকোষ। মাতৃকোষটা কী ছিল? 2n ছিল। আর এইগুলা কি? এই দুইটা অপত্য কোষ। এই দুইটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষে কী আসছে? n আসছে, মানে দুইটা আসছে। 4টা বা 2n ধরলাম, এটা অপত্য কোষকে n ধরলাম, ঠিক আছে। এখানে আচ্ছা, যদি একটু অঙ্কের মাধ্যমে যদি সহজে বোঝাই, এখানে 2n = 4 দেখতে পারতেছি। আর এই জায়গায় n = কত?
2 দেখতে পারতেছি। এখান থেকে n ইজ ইকুয়াল টু 2 আসবে, এখান থেকে সরি ভুল করছি, এবার 2n ইজ ইকুয়াল টু 4, হ্যাঁ 2n ইজ ইকুয়াল টু 4, তাহলে n ইজ ইকুয়াল টু কত 2। ক্রোমোজোম কয়টা আছে এখানে 4টা, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি কয়টা আছে 2টা আছে, এই জায়গায় 4টা আছে, এই জায়গায় 2টা আছে, অর্ধেক হয়ে গেছে। এই জায়গায় যা ছিল এটাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2n ভাগ 2 মানে কত 2, মানে অর্ধেক হয়েছে, দেখতে পারতেছে অর্ধেক হয়েছে, ইজি। তাহলে অর্ধেক হয়েছে যেহেতু, তাহলে সেজন্য আমরা এটাকে কী বলছি, রাশমূলক বিভাজন বলছি। মিওসিসে প্রথমে কি হয় যে 2n অর্ধেক হয়ে n হয়ে যায় প্রথম ধাপে, তারপরে কি হয় সেম কেস মাইটোসিসে যেটা হয় এরকম, এইগুলো যা আছে একদম সেম তা হবে, সেম। যদি আমি বলি যে মিওসিসের ধাপগুলো যদি বলি, আমি এগুলো আপনাদের লাগবে না, তবু আমি বলে রাখি যাতে আপনাদের একটু ভালো লাগবে শুনতে। এগুলো নোটে রাখারও প্রয়োজন নাই, জাস্ট বলার জন্য বলছি। আপনাদের নোটে এগুলো রাখার প্রয়োজন নাই, হ্যাঁ শুধুমাত্র বলার জন্য বলছি। মিওসিস 1-এর যে ধাপগুলো সেটা বলি, মিওসিস 1-এর যে ধাপগুলো, তো মিওসিস 1-এর যে ধাপগুলো আছে সেগুলো যদি বলি, আপনারা যে মাইটোসিসের ধাপগুলো পড়ছেন তাই, বাট এখানে কি নাই, এখানে শুধুমাত্র নাই, কি নাই ওটা প্রোমেটাফেজটা নাই। এখানে কি আছে, প্রোফেজ আছে, তারপর হচ্ছে প্রোমেটাফেজ নাই, কি আছে মেটাফেজ আছে, তারপর কি আছে অ্যানাফেজ আছে, তারপর কি আছে টেলোফেজ আছে, ঠিক আছে এগুলা। আর মিওসিস 2-তেও সেম এই ধাপগুলোই আছে, কিন্তু একটা বিশেষ ঘটনা কি, এই প্রোফেজ যে ধাপটা আছে সবচেয়ে বড় ধাপ, মিওসিসের ক্ষেত্রেও এটা বড় ধাপ। আর এখানে মিওসিসের যে প্রোফেজ ধাপটাও কিন্তু 5টা ধাপে সম্পন্ন হয়। 5টা ধাপ কি, 5টা ধাপ হচ্ছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, ঠিক আছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে টোটালি মিওসিস 1টা সম্পন্ন হয়। বাট আপনাদের জন্য এই নামগুলোও দরকার নাই, এই ব্যাখ্যাগুলোও দরকার নেই। কেন বললাম, আপনাদের শুনতে ভালো লাগবে একটু, যে উপরের ক্লাসে আপনারা এগুলো জানতে পারবেন, হ্যাঁ কিন্তু যেহেতু ব্যাখ্যা আপনাদের বইয়ে নাই, তাই এত বড় জিনিসপত্রগুলো আপনাদেরকে পড়াতে চাচ্ছি না আপাতত, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত মিওসিস বিভাজনের ঘটনা। প্রথমে 2n থেকে n উৎপন্ন হয়, n থেকে তারপর আবার মাইটোসিসের মতো অনুরূপ বিভাজিত হয়। তো এক্ষেত্রে দেখতে পারতেছি যে ক্রোমোজোম কিন্তু অর্ধেক হয়, কি হয় ক্রোমোজোম অর্ধেক হয়, তাহলে এই অর্ধেক হওয়ার কারণটা কি, আচ্ছা সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। দেখেন সেটা নিয়ে আলোচনা করি। ঘটনা কি, ধরেন আমাদের এই মিওসিসটা মূলত কেন, মিওসিসের কাজটা কি, মিওসিস কি কিসের, এর প্রধান কাজটা কি, প্রধান কাজ হচ্ছে জনন কোষ তৈরি করা, জনন কোষ তৈরি। আচ্ছা জনন কোষগুলো কি কি, পুং আর স্ত্রী জনন কোষ হইতে পারে, স্ত্রী জনন কোষ হইতে পারে। পুং জনন কোষটা কি ছিল, কি যেন ছিল আমি বলছিলাম, পুং জনন কোষ হচ্ছে গিয়ে শুক্রাণু। স্ত্রী জনন কোষটা কি ছিল, স্ত্রী জনন কোষটা ছিল ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা জনন কোষ কী থেকে তৈরি হয়, জনন কোষ তৈরি হয় জনন মাতৃকোষ থেকে, আর শুক্রাণু যেই জনন মাতৃকোষটা থেকে তৈরি হবে, এই শুক্রাণু কই থেকে উৎপন্ন হবে, কোন জায়গা থেকে, সেটা হচ্ছে শুক্রাশয় থেকে। একটা জায়গা তো আছে যেখান থেকে উৎপন্ন হবে, শুক্রাশয়, ওই অঙ্গটার নাম হচ্ছে কি শুক্রাশয়, বা অঙ্গ বা গ্রন্থি যেটাই বলেন, শুক্রাশয় থেকে এটা উৎপন্ন হবে। শুক্রাশয় কি, শুক্রাণু ধারণকারী বা শুক্রাণু উৎপাদনকারী যে অংশটা সেটা। আর ডিম্বাণু তাহলে কই থেকে উৎপন্ন হবে, ডিম্বাশয় থেকে, ঠিক আছে ডিম্বাশয়। তাহলে আমি যদি বলি মিওসিস কই ঘটে, শুক্রাশয়ে ঘটে, ডিম্বাশয়ে ঘটে। এই মিওসিস ঘটার ফলে কি উৎপন্ন হয়, শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু উৎপন্ন হয়। তো শুক্রাশয় আর ডিম্বাশয়গুলো কী ছিল, 2n। আর শুক্রাণু আর ডিম্বাণু যে উৎপন্ন হলো এগুলা কি, যেহেতু রাসমূলক বিভাজন হয়েছে তাহলে n, মিওসিসের ফলে n উৎপন্ন হয়েছে। আচ্ছা এই অর্ধেক হওয়ার কারণটা কি, আচ্ছা এখন ধরেন যে মাতৃকোষ থেকে অপত্য কোষ যখন উৎপন্ন হয়, আচ্ছা আমি একটু চার্ট আকারে দেখাই, মাতৃকোষ থেকে একটা অপত্য কোষ দিলাম, অপত্য কোষ। তো ঘটনা কি ঘটবে, মাতৃকোষের ক্ষেত্রে পুংয়ের ক্ষেত্রে কি ঘটবে, পুং জনন কোষে কি উৎপন্ন হয়, যে শুক্রাণু উৎপন্ন হইলো, শুক্রাণুটা কি n, ঠিক আছে। তাহলে অপত্য কোষে তো n যাবে, হ্যাঁ। আর মাতৃকোষ থেকে কি পাবে, স্ত্রী জনন কোষ থেকে কি পাবে, ডিম্বাণু পাবে, ডিম্বাণু হচ্ছে n।
তাহলে এই দুইটা হচ্ছে অপত্য কোষে যাবে। অপত্য কোষে বৈশিষ্ট্য কি, মাতৃকোষ থেকে অর্ধেক, অর্ধেক ক্রোমোজোম আসে, মাতৃ বৈশিষ্ট্য থেকে পুং আসে হচ্ছে অর্ধেক, অর্ধেক অর্ধেক মিলে টোটাল হয়। তেমন তাহলে অপত্য কোষ হবে n+n, হ্যাঁ, ইকুয়াল টু কত, 2n। আচ্ছা, আমাদের জনন মাতৃকোষ যে ছিল, জনন মাতৃকোষ যে ছিল সেটা কত ছিল, 2n ছিল। তারপর পুং জননমাতৃ কোষ থেকে একটা n আসছে, স্ত্রী জননমাতৃ কোষ থেকে একটা n আসছে, শুক্রাণুর n, ডিম্বাণুর n। তারপর যখন অপত্য কোষে গেল, এটা মিলে 2n হইল। তাহলে জননমাতৃ কোষে যা ছিল অপত্য কোষেও তা আসছে, মানে মানুষ হইছে, ঠিক আছে, অন্য কিছু হয়নি। সাইজ টাইজ মোটামুটি স্টিমিলাইজড আছে, ঠিক আছে। এখন যদি আমি বলি যে যদি মিওসিসটা এরকম না হইতো, যদি শুক্রাণুর 2n থাকতো, যদি মিওসিস না হইতো, হ্যাঁ, মিওসিস যদি না থাকতো, এটা যদি হ্রাসমূলক বিভাজন না হইতো, তাহলে কি হইতো, 2n হইতো। তাহলে জননমাতৃকোষ তো 2n ছিল, তারপর শুক্রাণু যদি 2n হইতো, বলা হচ্ছে ডিম্বাণু যদি 2n হইতো, তাহলে এই 2n আর 2n প্লাস 2n ইজ ইকুয়াল টু 4n হয়ে যেত। এখন সাইজটা কি ডাবল হইতেছে না, সাইজটা তো ডাবল হয়ে যাইতেছে, তখন তো মানুষ আর মানুষ থাকবে না, ঠিক আছে। মানুষ কি আর মানুষ থাকবে, এমন কিছু একদম দৈত্যাকার হয়ে যেতে পারে, বা র্যান্ডম কিছু চেঞ্জ এসে পড়তে পারে। যেরকমটা আপনাদের বইয়ে একটা ব্যাঙের ক্ষেত্রে বলা আছে, ব্যাঙটার যে নাম দেওয়া আছে সেটা কি, জেনোপাস ট্রপিক্যালিস। ব্যাঙের নাম কি দেওয়া, ব্যাঙের নাম দেওয়া কি, জেনোপাস ট্রপিক্যালিস, জেনোপাস ট্রপিক্যালিস। জেনোপাস ট্রপিক্যালিসের ক্ষেত্রে কী হয়েছিল, যে 2n বজায় না থেকে মিওসিস না ওটা দ্বিগুণ হয়ে গেছিলো, 4n হয়ে গেছিলো। সেজন্য এর থেকে 4 গুণ বড় একটা, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেছিলো, সেজন্য এর সাইজ অনেক বেড়ে গেছিলো, ঠিক আছে। সাইজ অনেক গুণ হয়ে বেড়ে গেছিলো, আপনাদের বইয়ের ছবি দেওয়া আছে, ঠিক আছে। তো বেড়ে কত, এটা কী সাইজ আকৃতি ধারণ করছিল, দৈত্যাকার আকৃতি ধারণ করছিল। তারপর ওইটার জন্য নতুন একটা প্রজাতির নামকরণ করতে হয়েছে, ওই ব্যাঙের নতুন একটা প্রজাতি হয়ে গেছে, ডিফারেন্স হয়ে। তো এটার নাম কি হইলো তারপর, ওই নতুন প্রজাতিটা কি, জেনোপাস লেভিস, জেনোপাস লেভিস, জেনোপাস লেভিস। আবার বললেন না যে এখানে দেখতে বলছেন যে বৈজ্ঞানিক নামের কিন্তু নিয়ম বলছিলাম যে মার্কিং করতে হয়, আন্ডারলাইন করতে হয় আলাদা আলাদাভাবে, আমি এটা করি নাই, ঠিক আছে, এই জন্য আমি সরি, ঠিক আছে। জাস্ট বোঝানোর জন্য আর কি, বোঝানোর স্বার্থে হয়ে গেছে এরকমটা, অসুবিধা নেই। তো এই হচ্ছে ঘটনা। তো এরকম এই কারণগুলোই হচ্ছে মূলত মিওসিস কোষ বিভাজনের মূল কারণগুলো। আর মিওসিস কোষ বিভাজনে কী হয়, কী কী কাজের, এর কাজগুলো যদি আমি একটু একদম সংক্ষেপে যদি বলি, এর কাজগুলো কি, প্রথম কি, জনন কোষ তৈরি, তারপর হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য ধারণ, বৈশিষ্ট্য স্বাভাবিক রাখা, সাম্য রক্ষা করা, হ্যাঁ, সাম্য রক্ষা করা, বৈশিষ্ট্যের সাম্য রক্ষা করা। আচ্ছা, আর কি করে, আচ্ছা, এইটার ফলে কিন্তু মানে যদি হালকা পাতলা কিছু ব্যতিক্রম ঘটে, তাহলে কিন্তু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তারপর একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে ক্রসিং ওভার। এর মধ্যে কি হয়, যে ক্রোমোজোমের যে একটা প্রান্তীয় বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য বা ক্রোমোজোমের অংশের আদান প্রদান ঘটে। এর ফলে কি হয়, নতুন প্রজাতির তৈরি হয়। নতুন যে প্রজাতি তাকে বলা হয় কি, পরিব্যক্তি, ঠিক আছে। নতুন প্রজাতি তৈরি হওয়াকে বলা হয় কি, পরিব্যক্তি। তো পরিব্যক্তি দেখা যায়, ঠিক আছে, নতুন প্রজাতি তৈরি হওয়া বা পরিব্যক্তি দেখা যায়, ঠিক আছে। আর কি হয়, যে খাপ খাওয়ানোর একটা বৈশিষ্ট্য তৈরি হয়, যেই অপত্য কোষটা থাকে বা অপত্য যে নতুন যে জীব উৎপন্ন হয়, তার খাপ খাওয়ানোর বৈশিষ্ট্য থাকে, খাপ খাওয়ানো, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে, ঠিক আছে, মিউচুয়ালিজম করতে পারে আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মূলত আমার বেসিক আলোচনা, আর মোটামুটি আমি কম্প্যাক্ট করার চেষ্টা করছি। এখন আপনাদের কাজ কি, বই থেকে রিডিং করবেন। আর এখানে যা আছে আপনাদের বইয়ে, মোটামুটি যেসব পার্টগুলো আপনাদের একটু ডাউট লাগতে পারে বা সাজাতে কষ্ট হতে পারে, সেগুলো আমি বলে দিছি। আপনারা জাস্ট এখন এগুলো করবেন, বইয়ে থেকে রিডিং পড়বেন, রিডিং পড়ার পর সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করবেন, দেন দেখবেন সবগুলো ইজি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।